আমাদের এখনকার স্পিকার ডক্টর ফরিদা আরজুমান এবং খুবই ওয়ান্ডারফুল একটা টপিক হিস্টোপ্যাথোলজি অ্যান্ড মলিকুলার সাবটাইপিং অফ ব্রেস্ট ক্যান্সার। ম্যাডাম ইজ ওয়ার্কিং অ্যাজ হেড অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিস্টোপ্যাথোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। এবং এই সেশনে সবচেয়ে ভালো যে দুজন পার্টিসিপেন্ট আমরা ভিজুয়ালি সিলেক্ট করেছি তাদের জন্য চকলেট। এসকেফ প্লিজ তাদের দুজনকে একটু চকলেট পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। একজনকে পাচ্ছেন, আরেকজন আছেন। ওভার টু আওয়ার স্পিকার ডক্টর ফরিদা আরজুমান। এবং সবাই চেষ্টা করবেন সেশনটাকে ইন্টারেক্টিভ করতে, এবং খুব ভালো উন্নত মানের চকলেটে দেওয়া হচ্ছে। Assalamu alaikum and good noon to all my beloved and learned colleagues. So I'm Dr. Farida Arzuman. Before going to my lecture, I would like to express my deep gratitude and special thanks to BD physician, Professor Parveen Shahida Madam from Shanti Cancer Foundation, and of course the Oncology Department of SKF for giving me the floor to say something in front of you. So my topic is histopathology and molecular subtyping of breast cancer. আমরা জানি অক্টোবর মাস শুরু থেকে শেষের দিকে চলে এসেছি অলমোস্ট আমরা, না? সো অক্টোবর ইজ আ পিঙ্ক অক্টোবর। আমরা সবাই জানি যে এটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে ট্রিট করি। সারা বছরই আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে হয়তো আমরা যারা অনকোলজিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট, অন্য ডাক্তাররা কাজ করি, বাট অক্টোবরে আমরা মনে হয় একটু বেশি এমফাসাইজ দিই ব্রেস্ট ক্যান্সারের ওপর। সো এইবারের আমাদের যে থিম 2024-এর নো ওয়ান শুড ফেস ব্রেস্ট ক্যান্সার অ্যালোন, তার মানে এই জার্নিটা রুগীর একার না, তার সাথে আমরা এমডিটি, দ্যাট ইজ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা টিম বলে আমরা যারা একসাথে কাজ করি, ফিজিশিয়ান, ক্লিনিশিয়ান, সার্জন, অনকোলজিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট অ্যান্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট যারা দেন তারা, এবং ফিজিওথেরাপিস্ট, সবাই মিলেই আমরা আসলে তার জন্য কাজ করি। সো গ্লোবাল ক্যান্সার ইনসিডেন্স অলরেডি আপনারা এটা সবাই জানেন, যেহেতু প্রেজেন্টেশনে একটা ডাটা হয়তো রাখতে হয়, এই কারণে এটা রাখা। সো মোস্টলি একটা প্রজেকশন আছে এটা গ্লোবাকনে 2020 11.7% ফিমেল ব্রেস্ট ক্যান্সার্স। আমার আগের প্রেজেন্টার ডক্টর রাহনুমা বলে গিয়েছিলেন যে আমরা সাধারণত স্ক্রিনিং বা এগুলো শুরু করি 40 অনওয়ার্ডস এরকম, বাট আমার ডিপার্টমেন্টের একটা প্রজেকশন আমি এখানে একটু দেখিয়েছি আপনাদেরকে। দিস ইজ ফ্রম জানুয়ারি টু জুন 2024। যে ব্রেস্ট বায়োপসিগুলো আমরা রিসিভ করেছি তার মধ্যে আমরা দেখেছি যে 31 to 40 এজ গ্রুপের মধ্যে 129 পেশেন্ট আমরা পেয়েছি উইথ ব্রেস্ট ক্যান্সার। তাহলে যেটা মানে স্ক্রিনিংয়ের যে ইয়েটা আমরা বলি আসলে সেই ইয়েটা কমে গিয়েছে, বা বইয়ে আমরা যেটা পড়ি তার চাইতেও দেখেছি এটা ডিফার করছে। এবং যে স্পেসিমেনগুলো আমরা রিসিভ করেছি তার মধ্যে কোর বায়োপসি আমরা নাওএডেজ, দিস ইজ দ্য মোস্ট, দ্যাট ইজ 288 in number, lumpectomy specimen 22, mastectomy 44, and other tissue that is যদি কোনো রিকারেন্স, চেস্ট ওয়াল রিকারেন্স নিয়ে আসে অথবা কোনো আলসারেটেড এরিয়া, এই বায়োপসিগুলো আমরা সাধারণত 4টা কেসে পেয়েছি। তো দিস ইজ এ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ব্রেস্ট টিস্যু। 3টা ভাগ করে একটু জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটু আমি রেখেছি যে নর্মাল ব্রেস্ট টিস্যু, সাথে বিনাইন যে এন্টিটিগুলো হয় ডাক্ট বা লবিউল থেকে এসে, এপিথেলিয়াল হাইপারপ্লেসিয়া, ফাইব্রোডিনোমা, হেমানজিওমা ফ্রম দ্য ব্লাড ভেসেল, অ্যান্ড এটার ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট দ্যাট ইজ ইনভেসিভ কার্সিনোমা, ফাইলয়েড টিউমার, স্ট্রমাল সার্কোমা, এনজিওসার্কোমা। দিস মে অ্যারাইজ ফ্রম ব্রেস্ট টিস্যু। এই কথাগুলো বলা হয়ে গেছে। সো দিজ আর সাম সিমটমস অফ পেশেন্টস প্রেজেন্টেড উইথ দ্য ব্রেস্ট lump or some other different entities, and the presentation of breast cancer mostly with the lump. Other than lump, abnormal kono jodi diagnostic kichu kore thake, abnormal mammogram, nipple discharge, inflammatory change, all these are. Yes, some are the risk factors, egulo apnader sob kichu almost jana ache, just ekটু recap. আচ্ছা, একটা কেস নিয়ে একটু বলতে চাই। এটা লাস্ট মান্থে আমরা এই কেসটা করেছিলাম, একটা কোর বায়োপসি, ফিমেল 38 ইয়ার্স। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা রিকারেন্ট একটা ব্রেস্ট লাম্প, যেখানে একটা স্কার মার্ক দেখা যাচ্ছে। দেখা যায় কি ছবিতে? দেখা যাচ্ছে? ওকে, তো এটা মানে কি হতে পারে বা কিরকম বা কিভাবে আমরা আগাবো, আপনাদের কোনো সাজেশন? মানে প্রসিডিওর তো আমরা একটা কোর বায়োপসি করছি, দেখাই যাচ্ছে, এর পরের স্টেপ আসলে কি হতে পারে এই পেশেন্টের ডায়াগনোসিসে পৌঁছার জন্য?
কেউ একজন ভলান্টিয়ার হতে পারেন। হিস্টোপ্যাথোলজি মানে বায়োপসি করার পরে, হ্যাঁ অবশ্যই পরে তো আমার হিস্টোপ্যাথোলজিতে দেখবো যে আসলে কি আছে, আদৌ কি আগের ক্যান্সার আছে বা নেই, বা নতুন কোনো এন্টিটি কিনা। আর কিছু এরপরে? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কি করতে চান? আচ্ছা, তাহলে আমরা একটু যাই পরের স্লাইডে। সো এখানে প্রথম ছবিটাতে হিস্টোপ্যাথোলজি কোর বায়োপসির HNE সেকশন দেখা আছে, যে একদম ফুল অফ malignant ductal cell, সাথে আমরা একটা ER করেছি that is positive, and then PR and HER2 these are also positive. So এটা সম্পর্কে আপনাদের কমেন্ট কি, যদি এরকম আমরা পেয়ে থাকি IHC ER PR HER2 পজিটিভ? মানে ওকে চিকিৎসার ব্যাপারে বলছি আর কি, আপনারা যারা অনকোলজিস্ট আছেন এরকম একটা রিপোর্ট পেয়ে আপনারা কতটুকু হ্যাপি না আনহ্যাপি? আনহ্যাপি? একটু একটু দাঁড়িয়ে বলেন, শুনতে পাচ্ছি না আমি। ওকে, ইয়া এখানে আমরা কিন্তু তিনোটাই পজিটিভ পেয়েছি। তাহলে যদি একটা এমন হতো যদি তিনোটাই আমরা নেগেটিভ পেতাম, আর তাহলে কি হতো? ওয়ার্স, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটু হিস্টোপ্যাথোলজিক্যাল ব্যাপার, যদি আসলে আমরা কিভাবে স্কোরিং করে রিপোর্টিংটা করি। ERPR HER2 দেখানো আছে এখানে, স্কোরিংটা কিভাবে আমরা করি, আর হচ্ছে এটা হচ্ছে HER2 স্কোরিংটা কিভাবে রিপোর্টিংয়ে করি। আচ্ছা, নাও হিয়ার ফিউ ইমেজেস, মানে আনফর্চুনেট পেশেন্টস, এগুলো সবই হচ্ছে আমাদের কাছে আসা কোর বায়োপসি করার জন্য কত অ্যাডভান্স, লোকালি অ্যাডভান্স ডিজিজ নিয়ে এ ধরনের রোগী এসছে, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে ওদের জার্নিটা ওদের একার না, আমরা সবাই ওদের সাথেই। সো হাউ গ্রেভ অর ডিভাস্টেটিং সিচুয়েশনস আর দেয়ার। আমি যেহেতু হিস্টোপ্যাথোলজিস্ট, আমি অলওয়েজ বিহাইন্ড দ্য স্ক্রিন থাকি, হ্যাঁ। তো আজকে যেহেতু অনেক ডাক্তারের মাঝে আমি একটু সুযোগ পেয়েছি, আমরা রেগুলার বা ডেইলি প্র্যাকটিস, সেটা হসপিটাল বা প্রাইভেট চেম্বারে যতটুকু পেশেন্ট ডিল করি, আমরা অনেক কিছু ইনকমপ্লিট ইনফরমেশনের জন্য আমাদের একটু ডায়াগনস্টিক ডাইলেমা অথবা ডিফিকাল্টিজের মধ্যে থাকি। সো একটা রিকুইজিশন যখন পাঠানো হয় হিস্টোপ্যাথোলজি স্যাম্পলে আসলে কি কি জিনিস থাকবে, এই জিনিসটা যদি আমরা সবাই তো পাশ করা ডাক্তারই, তাই না? সবাই তো মিনিমাম নিদেন পক্ষে MBBS, এবং এখানে যারা আছেন মনে হয় বেশিরভাগই হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট করা। সো এই জিনিসগুলো আমি মনে করবো যে আজকে যদি আমরা এখানে 50-60 জন থাকি, একজন যদি অ্যাটলিস্ট 5 জন বা 10 জনকে বলি এই ইনফরমেশনটা যেন একটু ডিসেমিনেট হয়, তাহলে হয়তো আমাদের চান্সেস অফ এরর আমরা আরও রিডিউস করতে পারবো। সো হোয়াট আর দ্য things there? Orientation and leveling of the specimen, স্যাম্পল ও এটা ফ্রেশ পাঠাবেন নাকি প্রিজারভেটিভ দিয়ে পাঠাবেন, এবং রিগার্ডিং ইনফরমেশন ক্লিনিক্যাল ডায়াগনোসিস, প্রেগনেন্সি অর ল্যাকটেশন, কোনো ইমেজিং রিপোর্ট থাকলে সেটা, প্রিভিয়াস যদি কোনো FNA, কোর বায়োপসি, ইভেন কোনো হিস্টোপ্যাথোলজি করা হয়ে থাকে সেটা, কোনো যদি কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপির হিস্ট্রি থাকে সেটাও আমরা একটু মেনশন করব। Very important, absent or incomplete clinical information in the histopathology requisition form is one of the most common problem faced by the histopathologists during reporting. আরেকটা খুবই বড় সমস্যা যে কিভাবে আসলে স্যাম্পলটা পাঠানো উচিত, with due respect to the আমার সার্জারি কলিগস। অনেকজন আছে, সবাই এরকম করে আমি বলবো না, অনেকজন আছে যে টিউমারটা উনি অপারেশন করার পরে দুভাগ করে 2টা বা 3টা হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট বা 3 জনের কাছে পাঠান যে কি আসে দেখি কার কারটা কীরকম আসে এরকম। তো এইটা করা যাবে না, হ্যাঁ। আপনারা যখনই স্পেসিমেনটা পাঠাবেন একজনের কাছেই পাঠাবেন, যদি কোনো রিপোর্টিং ডাইলেমা, যদি কোনো কনফিউশন বা কিছু হয়, তারা স্লাইড ব্লক ইভেন কি স্পেসিমেন সহ নিয়ে দরকার হলে আপনি পরবর্তী আরেকজনের কাছে রিভিউর জন্য পাঠাবেন। So sending part of sample to many pathologists strictly should be avoided. So don't discard any tissue removed from the body, must be submit for histopathology. Especially innocent looking অনেক সময় আমরা অনেক রোগী পাই যেগুলো হয়তো গলব্লাডার কেটে ফেলে দিয়েছে বা অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিয়েছে, কিন্তু পরবর্তীতে হয়তো স্কার মার্ক, ওখানে কোনো ম্যাটাস্টেটিক ডিপোজিটের কোনো কিছু নিয়ে আসে, হ্যাঁ। সো এই জন্য ইনোসেন্ট লুকিং হলেও তার মধ্যেও আগলি বিহেভিয়ার থাকতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে।
তো ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড একটা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এখন আমরা এফএনএসির কথা অলমোস্ট অবসোলিটই বলি, আমরা বলি যে কোর বায়োপসি করে আমরা ডায়াগনোসিস করব, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড। তো কেন কোর বায়োপসি? বিকজ এফএনএসির সাথে আমি যদি কম্পেয়ার করি, এফএনএসি করে পরবর্তী যে ইআরপিআর যে বায়োকেমিক্যাল মার্কার যেগুলো বলছি সেটা করা সম্ভব না, কিন্তু যদি আপনি হিস্টোপ্যাথোলজি কোর বায়োপসি করে রিপোর্টটা করেন, টিস্যু ব্লক নিয়ে এই টেস্ট যে কোনো সময় করতে পারবে, সো একই জিনিস দুবার করার প্রয়োজন হচ্ছে না। এটা ছাড়াও আরও যে মলিকুলার যে টেস্টগুলো আছে সেগুলোও টিস্যু ব্লক থেকে করা সম্ভব। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বায়োপসি, আপনারা এগুলো সবই জানেন, এক্সিশন বায়োপসি, ইনসিশনাল বায়োপসি, ট্রু কাট, ফাইন নিডল বায়োপসি, দিস ইজ এ কোর নিডল বায়োপসি। স্টেরিওটেকটিকের কথা হচ্ছিল যে একদম ক্লিনিক্যালি পালপেবল না, কিন্তু হয়তো মেমো বা ইয়েতে বলেছে যে খুব ছোট্ট একটা লিশন আছে, সেটার জন্য স্টেরিওটেকটিক কোর বায়োপসি। এটা ডক্টর রহনুমের মতো আমিও একটু চেষ্টা করেছিলাম কোথায় হয়, তো সোফার আমার জানা মতে বাংলাদেশে এখনও কোথাও হচ্ছে না। দিস ইজ ওয়্যার লোকালাইজেশন বায়োপসি। সার্জিক্যাল ওপেন বায়োপসি এটা আপনারা জানেন। পাঁচ বায়োপসি ইউজুয়ালি সাধারণত প্যাজেট ডিজিজ অথবা কোনো আলসারেটেড কোনো যদি থাকে সেই লিশনগুলো আমরা দেখার জন্য পাঁচ করে থাকি। আচ্ছা, তো ব্রেস্ট ক্যান্সার ডেভেলপমেন্ট নর্মাল ব্রেস্ট টিস্যু থেকে সাধারণত ইআর পজিটিভ পাথওয়ে এবং ইআর নেগেটিভ দুটা পাথওয়ে ফলো করে সাধারণত ব্রেস্ট ক্যান্সারটা প্রোগ্রেস করে। এর মধ্যে জেনেটিক মিউটেশনের কথা আছে, যেটা হচ্ছে BRCA1 আর BRCA2। আপনারা দেখছেন যে 1q গেইন আর 16q লসের জন্য PIK3CA মিউটেশনের জন্য DCIS ER পজিটিভ HER2 নেগেটিভ 50 to 65% কেসে ক্যান্সার, যেটা লুমিনাল ক্যান্সার। আর যদি জার্মলাইন BRCA1 মিউটেশন দ্যাট ইজ ফ্যামিলিয়াল ক্যান্সার, সেখানে ER নেগেটিভ HER2 নেগেটিভ 50% ক্যান্সারের ক্ষেত্রে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, এটা একটু যদি দেখেন, আমরা এখন যে সাবটাইপিং যেটা করি মলিকিউলার, লুমিনাল A, লুমিনাল B, HER2 পজিটিভ, ট্রিপল নেগেটিভ। লুমিনাল A মলিকুলার সাবটাইপের ক্ষেত্রে আমরা বায়োমার্কার ERPR পজিটিভ, HER2 নেগেটিভ এবং লো Ki67 পেয়ে থাকি, এবং এই ধরনের টিউমার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গ্রেড 1 টিউমার, এবং প্রগনোসিসের দিক দিয়ে দে আর হ্যাভিং গুড প্রগনোসিস অ্যান্ড রেসপন্স টু থেরাপি, এন্ডোক্রাইন থেরাপি ইজ গুড অলসো। ইন কেস অফ লুমিনাল B, এখানে HER2 পজিটিভ হতে পারে, HER2 নেগেটিভও হতে পারে। HER2 পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে দুইটা এন্টিটি আবার আছে, ERPR পজিটিভ কিন্তু Ki67 লো আর হাই হতে পারে, আর ER পজিটিভ PR নেগেটিভ কিন্তু Ki67 হাই। সো এই ধরনের টিউমারগুলো সাধারণত হিস্টোলজিক্যাল গ্রেডে ইউজুয়ালি গ্রেড 2, যেটা ইন্টারমিডিয়েট প্রগনোসিস, এবং এখানে এন্ডোক্রাইন, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি এদের রোল আছে। আর ট্রিপল নেগেটিভ যদি হয়, একটু আগে যেটা আমি এক্সাম্পল দিয়ে একটু বলতে চেষ্টা করেছিলাম, ERPR HER2 negative but high Ki67 proliferative marker. This is in case of poorly differentiated carcinoma where the prognosis is very poor. এটা একটু বড় একটা চার্ট, এটা রাখা হয়েছে বিকজ একই লুমিনাল A বা লুমিনাল B এই টিউমারগুলোর সাথে কোন পেশেন্টের হিস্টোলজিক্যাল টাইপ কোনটা মিমিক করে, কোন গ্রুপের, কোন এজ গ্রুপের পেশেন্টস, এবং জেনেটিক মিউটেশনের যে কোরিলেশনটা সেটা একটু হাইলাইট করা হয়েছে। This is again all the same like before. So 5 main intrinsic or molecular subtypes, তার মধ্যে ট্রিপল নেগেটিভ হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট প্রগনোসিস, and the luminal A, this one is the best prognosis. আচ্ছা, HER2 যদি আপনারা প্রায় এরকম পান, HER2 ইকুইভোকাল এরকম একটা রিপোর্ট আমরা করি, তাই না? পান না আপনারা? অনকোলজিস্টরা পেয়ে থাকেন, তখন কি করেন আপনারা? ফিশ বলতে কি বোঝায়? এটা কেন করা হয়? আচ্ছা, মানে এটা মানে আরো যদি সহজ করে বলেন, ইকুইভোকাল যেটা আমরা আসলে বলেছি, এই কেসগুলোই দেখা যায় ফিশ করে আসলে আমরা কনফার্ম করি ওয়েদার দিস আর নেগেটিভ অর পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছবি দেখানো হয়েছে যেটা HER2 নেগেটিভ কেস দেখছেন আপনারা, ক্রোমোজোমের HER2 17 শর্ট কিউ পজিশনে থাকে, আর
এই ছবিতে হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মার্কার করে একদম স্ট্রংলি পজিটিভ অ্যালং উইথ এমপ্লিফিকেশন অফ দ্য HER2 জিন। ডিশের নাম শুনেছেন আপনারা? কি এটা? এটা হচ্ছে ডুয়াল ইনসাইটু হাইব্রিডাইজেশন। এটাও আসলে HER2 জিন স্ট্যাটাস যেটা আমরা ইকুইভোকাল বলেছি সেটাকে ডিটারমাইন করার জন্য whether পজিটিভ অর নেগেটিভ। সো দিস ইজ অ্যান অ্যাকচুয়ালি অল্টারনেটিভ টু IHC অ্যান্ড ফিশ। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কারো ধারণা আছে ফিশ আমাদের বাংলাদেশে হয় কি না? হয়? পিছন থেকে কেউ একজন বলেন। আপনি সব উত্তর দিলে হবে না। হ্যাঁ বলেন, একটু জোরে শুনতে পাচ্ছি না। ফিশ হয়। ফিশ হয়, কোথায় হয়? আনোয়ারাতে পাঠিয়েছি হয়েছে। আর ঠিক আছে, কোন গভর্নমেন্ট সেক্টর কোথাও হয়? গভর্নমেন্ট সেক্টর DSM তে হচ্ছে, আর হচ্ছে ল্যাবরেটরি মেডিসিনে ওদের সম্ভবত দেখেছিলাম যে হয় এরকম একটা লিস্টের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি যদি বলি একটু গভর্নমেন্ট সেক্টরে আসলে একটা সময় AFIP BSMMU এই দুইটা জায়গায় হতো, বাট লাস্ট 2 or 3 মাস ধরে তাদের ধরেন রিয়েজেন্ট স্বল্পতা, মাইক্রোস্কোপের ডিফিকাল্টিজ এগুলোর জন্য এই টেস্টটা বন্ধ আছে। তো আমাদের একটা রেফারেল ল্যাব আছে আপনারা জানেন, আগারগাঁও, হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন, ওইখানে এটা হচ্ছে না, বাট নিমস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স যে ওদের ওখানে HER2টা হচ্ছে সরকারি জায়গায়। আর প্রাইভেট সেক্টরে বলতে হ্যাঁ আনোয়ারা যে বলেছেন হয়েছে, আসানিয়া মিশনে মনে হয় টু সাম এক্সটেন্ট হতো, এখন ঠিক হচ্ছে কিনা খুব বলতে পারছি না। আর ডিশের কথা বলছি, এটা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে এটা এই সার্ভিসটা চালু আছে, বাট কোনো গভর্নমেন্ট জায়গায় এটা কোনো চালু নেই। সো দিস ইজ अगेन HER2 পজিটিভ ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমার একটা ছবি সহ দেখানো হয়েছে। আচ্ছা, Ki-67 আমরা কেন করি? বলেন, পিছন থেকে বলেন কেউ একজন। ম্যাডাম প্রলিফারেটিং স্ট্যাটাস আর অ্যাগ্রেসিভনেসটা বোঝার জন্য। এটা কি কোনো প্রগনোস্টিক মার্কার হিসেবে কাজ করে? ইয়েস ম্যাম, ইয়েস মানে ম্যাম, কাজ করে। জি, বুঝতে পারছি, কাজ করে। সো Ki-67 দিস ইজ এ প্রলিফারেটিভ মার্কার। যেমন হাই গ্রেড যে কেসগুলো TNBC কেস অথবা খুবই এগ্রেসিভ টিউমারের ক্ষেত্রে আমরা সাধারণত Ki-67 অনেক বেশি পাই, সেই হিসেবে এটা প্রগনোস্টিক মার্কার হিসেবে একটা ইনফরমেশন দেন। So these are some prognostic factors: histological subtype, axillary lymph node status, tumor size, grade, age and comorbidities. আচ্ছা, BRCA টেস্ট এটা কি অ্যাভেলেবল আছে বাংলাদেশে? কোথায় আছে? BSMMU শিওর না? ম্যাডাম এটাও আছে, প্রাইভেট সেন্টারগুলোতে আছে ম্যাডাম। প্রাইভেট সেক্টর বলতে কোথায় বলেন? ম্যাডাম জেনেটিক মানে মলিকুলার ল্যাব যেগুলো সেগুলোতে মোটামুটি পাওয়া মানে ওরা কি মানে দেশেই করছে না তারা আসলে টিস্যু ব্লকটা রিসিভ করে অন্য কোথাও করে আনছে, সেটা কি জানেন? আমার জানা মতে দুইটাই হয় ম্যাম, মানে দেশেও হয় এন্ড ওরা। আচ্ছা, আপনাদের এই প্রেজেন্টেশন রেডি করার জন্য এটা নিয়ে আমার একটু মানে খবর নিতে হয়েছে আর কি, কোথায় এটা চালু আছে বা কি। ম্যাম ডিএনএ সলিউশন ওগুলোতে হয় আমি জানি। মানে অথেন্টিক্যালি হয় নাকি ওরা বাইরে থেকে করে আনে? ম্যাম ওরা নিজেরাই করে, আর কিছু আছে যারা বাইরে পাঠায়, বাট ডিএনএ সলিউশন যেটা ওরা নিজেরাই করে। আচ্ছা, তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে গভর্নমেন্ট সেক্টর কোথাও এটা হচ্ছে না, তবে কিছু রিসার্চ পারপাসে BCSIR এবং ঢাকা ইউনিভার্সিটির মলিকুলার বায়োটেকনোলজি যে ডিপার্টমেন্ট, ওরা হচ্ছে কমার্শিয়ালি ওরা করছে না, ওরা রিসার্চের জন্য এটা করছে। হ্যাঁ, সো তাহলে BRCA এটা তো আপনারা জানেন 1 or 2 টিউমার সাপ্রেসর জিন। এরা কেন আমরা করি? যাদের ওই যে হাই রিস্ক যে পেশেন্টগুলো আছে ফ্যামিলি হিস্ট্রিতে রান করে, তাদেরকে আমরা আগে থেকে দেখার জন্য তার আবার রিকারেন্সের সম্ভাবনা আছে কিনা সেটা জানার জন্য আমরা সাধারণত এটা করে থাকি। তো কাদের আসলে এটা করা দরকার? যদি 50-এর আগে ডায়াগনোসিস হয় ব্রেস্ট ক্যান্সার, যদি কোনো রিলেটিভের অলরেডি BRCA মিউটেশন আছে এরকম যদি জানা থাকে, অথবা
যেটা আমরা ফ্যামিলিতে রান করে বলি মাদার সিস্টার ডটার এই ধরনের ক্ষেত্রে and one or more family members who have had breast cancer এবং যদি received a diagnosis for both breast cancer and ovarian cancer এছাড়া কিছু সিনড্রোম দ্যাট ইজ জেনেটিক সিনড্রোম কাউডেন সিনড্রোম ফ্যানকনি-লি-ফ্রমানি এসব ক্ষেত্রে সো এটা দেখা গেছে BRCA mutation more than 6 times to get breast cancer by the age of 80 than the general population. তো কাদের করা হবে এটা একটা clinical breast examination every 6 to 12 months starting from age 20 to 25, annual breast MRI from age 20 to 29 অথবা 30 থেকে 75 বছর আর colonoscopy endoscopy 2 to 3 years from the late teens. আগের স্লাইড এটা ও আচ্ছা এটা বলা হয়েছে ফিমেলের ক্ষেত্রে না যেটা জাস্ট ওভারিয়ান ক্যান্সার রিলেটেড অন্য দুইটা ক্যান্সারের সাথে থাকে তো এটা যেহেতু একটা জার্নাল থেকে পিক করা হয়েছে এই কারণে এই কথাটা লেখা এটা অলরাইট yeah that is also a fact আচ্ছা অনকোটাইপ DX এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে বা এই টার্মটা সম্পর্কে at least টার্মটা শুনেছেন কিনা আমরা শুনেছি কেউ শুনেছি আচ্ছা সো অনকোটাইপ DX এটা আসলে খুবই এক্সপেন্সিভ একটা টেস্ট আর কি হ্যাঁ এবং সবার পক্ষে আসলে এটা আমরা সহজ সাধারণ সেগুলাই আমরা হয়তো অনেককে প্রোভাইড করতে পারি না তো সেই জায়গায় এটা তো অনেক মানে দূরের কথা আর কি সো এটা আমরা একটু জেনে রাখি at least টার্মটা যে অনকোটাইপ DX টা কি আসলে so it's a test that predicts how likely the breast cancer is to spread to somewhere else in the body that is the secondary breast cancer within 10 years of diagnosis those among the patient who are getting hormone therapy for at least 5 years so কাদের জন্য এটা আসলে হেল্পফুল বা কাদের ক্ষেত্রে আমরা এটা করব early stage breast cancer ER positive cancer lymph node negative অথবা lymph node positive যদি হয় 1 to 3 lymph node যদি পজিটিভ হয় তাদের ক্ষেত্রে এবং HER2 নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সো এটা ওরা রেজাল্টটা করে একটা রিকারেন্স স্কোর এরকম একটা স্কোর আছে যেখানে 0 to 100 পর্যন্ত এটা আবার দুটো ক্রাইটেরিয়া আছে যদি পোস্ট মেনোপজাল উইমেন ইফ ইট ইজ মোর দ্যান 50 ইফ ইট ইজ লেস দ্যান 50 মোর দ্যান 50 হলে 0 to 25 যদি হয় তাদের ক্ষেত্রে এটা unlikely to benefit from the chemotherapy in addition to hormone therapy but in case of less than 50 or younger age group if it is within 0 to 15 so they are very unlikely to get benefit from the chemotherapy in addition to hormone যেটা বলছিলাম অনেক এক্সপেন্সিভ ইট কস্ট অ্যারাউন্ড 3000 পাউন্ড এটা যে কথাগুলো বলেছি একটা ফ্লো চার্ট দিয়ে আপনাদেরকে বলা হয়েছে আচ্ছা তো আমরা তো অনেক কথাই বললাম তো আজকে আমি এতটুকু কি নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারি যে আমরা জানবো যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ ব্রেস্ট ক্যান্সার আগে বলা হতো অ্যাটলিস্ট FNAC বাট নাও দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইজ কোর বায়োপসি আপনি বলতে পারেন যে হয়তো সব জায়গায় কোর বায়োপসির ফ্যাসিলিটি নাই কোনো রিমোট একটা এরিয়াতে তাহলে সেই জায়গায় কি হবে হ্যাঁ যেখানে একেবারেই হয়তো কোনো ফ্যাসিলিটি নাই সেখানে হয়তো বা FNACর আমাকে করতে হবে সেটা একটা ব্যাপার আছে histological biomarker that is ER/PR HER2 this is must for diagnosis prognosis and treatment এবং প্রায় আমরা অনকোলজিস্টের কাছ থেকে বা আমরা নিজেরাও যেহেতু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্টিং করি আমরা অনেক সময় কোনো একটা ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে হয়তো অনেকগুলো মার্কার আমরা ইউজ করি দেখি যে সবই নেগেটিভ তখন কিন্তু আমরা ক্লিনিশিয়ানকে ইনফরমেশন দিতে পারি না হয়তো হিস্টোমরফোলজিক্যালি দেখছি আমি একরকম কিন্তু যেটা পজিটিভ আসার কথা কোনো কিছুই হয়তো আসলো না কেন তো এটার জন্য টিস্যু ফিক্সেশন আই মিন দ্য ফিক্সেটিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি অথেন্টিক ফিক্সেটিভ ইউজ করছি কিনা অথবা অনেক খারাপ ধরনের কোনো রিয়েজেন্ট ইউজ করছি কিনা ফিক্সেশনে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিজেনিসিটি যদি লস্ট হয়ে যায় সো আমরা IHC-তে নেগেটিভ রিপোর্ট এরকম পেতে পারি So prompt fixation of breast tissue, especially we say 6 to 72 hours at
10% neutral buffer formalin, and processing time and process should be ideal, and the must is properly filled histopathology requisition form and the communication with the clinician and histopathologist for better diagnosis. So this is my institute. Here are my some lovely colleagues who helped me to make the presentation a bit. Thank you all. ছোট্ট দুইটা কেস আছে, আপনাদেরকে 10টা প্রশ্ন করা হবে না, দুইটা ছোট কেস আমরা একটু ইন্টারেক্টিভ দেখব। আচ্ছা, কেস 1, female 18 years, recurrent right breast lump with history of parrectal bleeding. আমরা সবাই কথা বলছিলাম যে 30-এর পরে বা 40-এর পরে হচ্ছে বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সার কেস। সো ক্যান্সার হসপিটালে আমি এখন যে দুইটা কেস আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই, দিজ আর ভেরি আর্লি এজ, 18 ইয়ার্স, তাও আবার রিকারেন্ট রাইট ব্রেস্ট লাম্প নিয়ে এসছে এরকম। আচ্ছা, এরকম যদি একটা পেশেন্ট আসে রিকারেন্ট, সরি, দেখেন স্কার মার্ক দেখতে পাচ্ছেন না? কি করতে চান এরপরে? বলেন। বলেছেন তো, এতক্ষণ বলেছেন না? বায়োপসি তো করবেনই, তাই না? ম্যাডাম, আমি হচ্ছে আবার ইভ্যালুয়েট করব, বায়োপসি করব, রিসেপ্টর স্ট্যাটাস দেখব, আর বিআরসি 1-2 দেখব এই পেশেন্টের। ওকে, কেন 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 দেখতে চান? একটা হচ্ছে এটা আগে যে ক্যান্সার আমি ডায়াগনোসিস ছিল, এবার অন্য ভ্যারাইটি হতে পারে, আর যেহেতু আর্লি এজ আর পাররেক্টাল ব্লিডিং আছে, তার হচ্ছে মাল্টিপল সাইটে ক্যান্সার হতে পারে। আমি কোলোনোস্কোপিও করব এই পেশেন্টের। কোলোনোস্কোপি করবেন উইথ বায়োপসি। গুড গুড। আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, আপনি বলেন বলেন। জেনেটিক পিওরসি ওকে, gene study korbo for Cowden syndrome. I'll ensure that whether that gene is present or not, and then counseling regarding inheritance pattern for her future generation as well as siblings. Okay, thank you both of you. আচ্ছা, তো এই রোগীটা আমাদের কাছে আসার পরে আমরা আসলে একটা লাম্পেক্টমি না মাস্টেক্টমি ক্যান্সার হসপিটালে যখন আসে, এর আগের সিনারিওটা একটু আপনাদেরকে বলি। ও হচ্ছে রিমোট এরিয়াতে ওর প্রথম হচ্ছে একটা লাম্পেক্টমি হয়। তো সেই লাম্পেক্টমিতে তাকে ডাক্টাল কার্সিনোমা রিপোর্ট করা হয়েছিল, যেখানে মার্জিন পজিটিভ ছিল। আচ্ছা, তারপরের বার ক্যান্সারে আসার পরে মাস্টেক্টমি হলো। তো যেটা ডিসিসি রিপোর্ট হয়েছিল, ডিসিসি রিপোর্ট হওয়ার পরে কিন্তু সে কেমোথেরাপি পেয়েছিল, হ্যাঁ, যদিও তার তখন কোনো এই যে ইআরপিআর হার্টু কোনোটাই হয়নি, হ্যাঁ, না হয়ে রিমোট এরিয়াতেও হচ্ছে কেমো পেয়েছিল। পেশেন্টের কেমো কোনো ধরনের রেসপন্সই হয় নাই, জাস্ট সে ধরেন 1 মাসের মধ্যে আবার তার রিকারেন্ট লাম্পটা হয়। তো এনআইসিআরএইচ অপারেশনের পরে আমরা ওকে দেখলাম যে আসলে দিস ইজ নট এ কেস অফ ডাক্টাল কার্সিনোমা, দিস ইজ এ মিউসিনাস কার্সিনোমা। হ্যাঁ, তো এটার পরে সাইমালটেনিয়াসলি পেশেন্ট যেটা আমাদেরকে আসলে হিস্ট্রি দিয়েছিল, যখন থেকে সে ব্রেস্ট লাম্প ফিল করে, সিন্স দেন শি ইজ অলসো হ্যাভিং অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, কিন্তু পাররেক্টাল ব্লিডিংয়ের হিস্ট্রি সে দেয়নি, কিন্তু একদম শেষের দিকে আর কি, তখনই হয়তো বা পাররেক্টাল ব্লিডিং যখন সে হসপিটালে ভর্তি হয় তারপরে শুরু হলো। তো আমরা যখন এরকম মিউসিনাস কার্সিনোমা দেখে আমরা তখন সার্জনকে বললাম যে আমরা আসলে মিউসিনাস যেটা দেখছি তাকে আমার প্রাইমারি মনে হচ্ছে না, হ্যাঁ, কুড বি মেটাস্টেসিস ফ্রম সামওয়্যার। তখন তারা ওই যে বললেন আপনি কোলোনোস্কোপি করা হয়েছে। তো কোলোনোস্কোপি করা হওয়ার পরে দেখা গেল যে একটা কোলোনিক গ্রোথ আছে, তো সেখান থেকে বায়োপসি করা হয়েছে। সো দ্যাট ইজ অলসো এ মিউসিনাস এডিনোকার্সিনোমা, এবং ব্রেস্টেও আমরা যা পাচ্ছিলাম দ্যাট ইজ অলসো মিউসিনাস কার্সিনোমা। তাহলে এখন আমাকে বলেন উইচ ওয়ান ইজ প্রাইমারি? No, we have reported since then, we are not getting the history. যতক্ষণ পর্যন্ত আমরা কোলন সম্পর্কে জানতাম না ততক্ষণ আমরা হল করে রেখেছি দিস ইজ এ মিউসিনাস কার্সিনোমা।
মিসিনাস বাট অ্যাডেনোকার্সিনোমা বাট উইথ মানে আমরা একটা স্ল্যাশ দিয়ে রিপোর্ট করেছিলাম প্রাইমারি মেটাস্ট্যাটিক বাট গো ফর আইএসসি টু ডিফারেন্সিয়েট ওয়েদার ইট ইজ প্রাইমারি অর মেটাস্ট্যাটিক। মানে ব্রেস্টের মিসিনাস কার্সিনোমা আর মিসিনাস অ্যাডেনোকার্সিনোমা কিন্তু আলাদা আলাদা জিনিস, রাইট। ব্রেস্টের মিসিনাস কার্সিনোমা কেমো রেসপন্সিভ মানে কেমো লাগেই না, দ্বিতীয় কথা মার্জিন ফ্রি থাকলেই ওকে, বাট যেটা রেকটাল কার্সিনোমা আসবে সেটা মিসিনাস অ্যাডেনোকার্সিনোমা দেন হতে পারে। আচ্ছা, এরপর আমরা তখন যেহেতু ডাইলেমা হয়ে গেল কি প্রাইমারি ব্রেস্ট থেকে কোলনে যাওয়া নাকি কোলন থেকে ব্রেস্টে এসছে, তখন আমরা ইমিউনো করেছি। ব্রেস্টের যেটা ছিল সেটা হচ্ছে ERPR HER2 নেগেটিভ, সাথে আমরা GATA3ও করেছিলাম, দ্যাট ইজ অলসো নেগেটিভ। GATA3 লেখা হয়নি এখানে, বাই মিস্টেক লেখা হয়নি। আচ্ছা, দেন উই গো ফর মানে বোথ টিস্যু, দ্যাট ইজ ব্রেস্ট থেকেও আমরা করেছি, কোলন থেকেও করেছি। তা আমরা GATA3 নেগেটিভ পেয়েছি, CK7 নেগেটিভ পেয়েছি, CDX2 আর CK20 এই দুইটা ছিল পজিটিভ ব্রেস্টে। দেন রেকটাল গ্রোথ থেকে যেটা সেখানেও আমরা করেছি CK20 আর CDX2, দিজ আর পজিটিভ। তাহলে এটা আবার লেখা হয়েছে একই জিনিস। সো অ্যাকচুয়ালি দিস ইজ এ কার্সিনোমা ফ্রম কোলন দ্যাট হ্যাজ মেটাস্টাসাইজড টু ব্রেস্ট। দিস ইজ এ ভেরি রেয়ার কেস, ইউনো, স্পেশালি হচ্ছে 18 বছর একটা মেয়ের। হ্যাঁ, আরেকটা কেস, এটাও খুব ইন্টারেস্টিং। Female 16 years, osteolytic lesion of right femur. কনফিউজিং লাগছে যে ব্রেস্টের কথা বলতে গিয়ে আমি কেন ফিমার দেখাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমাকে কেউ কোনো কোশ্চেন করতে চান কিনা বলেন। ব্রেস্টের লাম্প আছে কিনা? জি ম্যাডাম। আচ্ছা, এই পেশেন্টটা আমাদেরকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছিল, ফিমারে অস্টিওলাইটিক লিশন। এই রোগীটাও খুবই অল্প বয়স্ক দেখতে পাচ্ছেন, এবং সেটা রেডিওলজিক্যালি অস্টিওসার্কোমা বলে পাঠানো হয়েছিল। তো এটা হিস্টোমরফোলজিক্যালি দেখতে গিয়ে আমরা দেখছি যে না, দিস ইজ সামথিং রং, দিস ইজ নট এ অস্টিওসার্কোমা, একটা মেটাপ্লাস্টিক ব্রেস্ট কার্সিনোমার মতো এরকম একটা পিকচার আমরা আসলে হিস্টোমরফোলজিক্যালি দেখছিলাম। তখন আমরা রোগীর রেট্রোগ্রেড গিয়ে তার হিস্ট্রি তাকে আনালাম। তো দেখার পর দেখা যায় কিছু, সো দেয়ার ইজ এ হিউজ ব্রেস্ট লাম্প, সাথে একটা এক্সিলারি লিম্ফ নোডও আছে। হ্যাঁ, তো তখন আমরা এই হিস্ট্রিটা, সে কিন্তু অর্থোপেডিক্স যার কাছে গিয়েছেন তার কাছে কনসিল করেছে, তাদের কাছে এই হিস্ট্রিটা প্রোভাইড করা হয়নি। হ্যাঁ, কিন্তু এটা সে আমরা যে সময়টা টিস্যু পাই তারও হয়তো 1.5-2 মাস আগে তার অলরেডি ব্রেস্ট থেকে একটা লাম্পেক্টমি হয়েছে, যেটা তখন রিপোর্ট হয়েছিল ডাক্টাল কার্সিনোমা। দিস ইজ আউটসাইড, ইউনো, ফ্রম গভর্নমেন্ট হসপিটাল। তো তখন আমরা ফরচুনেট যে ওই জায়গায় যারা কাজ করেছেন তারা আমাদের পরিচিত হওয়াতে আমাদের সুযোগ হয়েছিল সেই স্লাইডটা এনে দেখার। তো ওখানেও আমরা দেখছি দ্যাট ইজ অলসো এ মেটাপ্লাস্টিক কার্সিনোমা হিস্টোমরফোলজিক্যালি। বাট দ্য আনফর্চুনেট থিং ইজ আমরা তখন 2 জায়গা থেকে আবার আগের কেসটার মতো ব্রেস্ট লাম্প এবং ফিমারেল লিশন দুটা থেকেই আমরা ইমিউনো করলাম। তো ইমিউনো করে আমরা আসলে হিস্টোমরফোলজিক্যালি যা ভেবেছিলাম তার সাথে মিলাতে পারিনি। তো কি করেছিলাম, আমরা ERPR HER2 করেছি, অল আর নেগেটিভ। আমরা প্যানসিকে করেছি বিকজ আমরা চিন্তা করছিলাম মেটাপ্লাস্টিক কার্সিনোমা, যেহেতু আমি এপিথেলিয়াল একটা টিউমার বলছি। প্যানসিকে অলসো নেগেটিভ, GATA3 নেগেটিভ, GCDFP নেগেটিভ, এবং আমরা এরপরে মেজেনকাইমাল যতগুলো মার্কার আছে সবই করলাম, সবই নেগেটিভ 2 জায়গায়। শুধু পজিটিভের মধ্যে আমরা পেলাম S100 পজিটিভ। তো ফাইনালি আসলে দিস পুয়ার ফেলো ডাইড। তো আমরা ফাইনালি ওকে কন্ড্রোসার্কোমা ফিমার দ্যাট হ্যাজ মেটাস্টাসাইজড টু ব্রেস্ট এভাবে আমাদেরকে ফাইনালি বলতে হয়েছে, বিকজ যেহেতু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা আসলে ওকে প্রুভ করতে পারি নাই দিস ইজ এপিথেলিয়াল ম্যালিগনেন্সি। সো থ্যাংক ইউ অল ফর পেশেন্স হিয়ারিং। মানে যে 2টা প্রেজেন্টেশন শুনলাম, আমার মনে হয়েছে যে এই শুধু এক একটা প্রেজেন্টেশন দিয়ে আজকে পুরো দিন পার করা যেত, কিন্তু যেহেতু আমাদের আসলে একটু টার্গেট বড়, এবং আজকের এবং এই সেশনে চকলেট পাওয়ার জন্য এসকেএফকে বলতেছি যে চকলেট যার পাওয়ার কথা একটু দিয়ে দেওয়ার জন্য। আপাকে একটু চকলেট দিয়ে দেন, আপা খুব ভালো পার্টিসিপেট করছে। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমাদের একবার একটা প্রোগ্রামে প্রফেসর রিদওয়ানুর রহমান স্যার একটা কথা বলছিলেন যে একজন ডক্টরকে আপডেট থাকতে হলে প্রতিদিন 29টা আর্টিকেল পড়া উচিত। তো আমার তো মনে হয় অনেক ডাক্তার আছে সারা জীবনে 29টা আর্টিকেল পড়েন নাই, কিন্তু আমরা এমনও আছে যে সারা জীবনেও পড়ে নাই। আসলে মেডিকেল সায়েন্স এত আপডেট হইতেছে, কারণ আমি যেহেতু মাঝে মাঝে প্রেজেন্ট করি, তো জাস্ট 1 মাস আগে যা পড়ছি 1 মাস পরে দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। লাইফ কিন্তু আসলে প্রতিদিন চেঞ্জ হইতেছে। আমরা বাংলাদেশে যেমন সবাই ওই 7 দিন চেম্বার প্র্যাকটিস টাকা পয়সা চিন্তা করি, বাইরে কিন্তু তা না, বাইরে দ্যাটস থিং ইজ ডিফারেন্ট। সো যাই হোক, আপনারা মাঝে মাঝে একটু আর্টিকেল লিটারেচার একটু পড়াশোনার চেষ্টা করবেন, দেখবেন থিং ইজ ইন্টারেস্টিং, ভালোই লাগবে।